এটি বললেন যে তারেক রহমানের সাথে বৈঠকের উদ্দেশ্যটা এখানে মূল বলে তার কাছে মনে হচ্ছে প্রধান উপদেষ্টা লন্ডন যাত্রা, কিন্তু আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য অনুযায়ী জানি যে ব্রিটিশ রাজার আমন্ত্রণে কিন্তু মূলত তিনি ব্রিটেন গিয়েছিলেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য হচ্ছে এটি, এবং যাওয়ার আগ পর্যন্ত তারেক রহমানের সাথে বৈঠক হবে কিনা সেটি অফিসিয়ালি কোনো নিশ্চিত বিষয় ছিল না, যাওয়ার পরে দিনক্ষণ চূড়ান্ত হয়েছে। সব মিলিয়ে এই বৈঠকটাকে আপনি কিভাবে দেখছেন, এবং যেই প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে সেই প্রত্যাশাটি পূরণের যেই আশা সেটি আপনি করেন কিনা? শুনেন, এই বৈঠকটার মূল উদ্দেশ্য ছিল তারেক রহমানের সঙ্গে বৈঠক। বাকিগুলি ওই যে বিভিন্ন রকম সঙ্গীত, পল্লীগীতি, ভাটিয়ালি বলে না, ওইগুলি। পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, পররাষ্ট্র মন্ত্রণালয় কেউ তার সঙ্গে যায় নাই কেন? যখন একটা অন্য দেশে যায়, দ্বিপাক্ষিক কোনো বৈঠকে যায়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের লোকজন সেখানে যাবে না? গেছে কি নিরাপত্তা উপদেষ্টা? কেন তারেক রহমানের সঙ্গে বৈঠক করার সময় নিরাপত্তা উপদেষ্টাকে এসে নিয়ে ব্রিফ করতে হয় কেন? এই নিরাপত্তা উপদেষ্টার কামটা কি ভাই? এইগুলি যে বললে পরে অনেক কথা, কাজে এই সমস্ত নাটক কম করা ভালো। বাংলাদেশের মানুষ ভাই বুঝছেন, বাংলাদেশের মানুষের এত রাজনীতি সচেতন মানুষ পৃথিবী তার কোথাও নাই বাংলাদেশের মতো। আপনি চায়ের দোকানে যে আলাপ করেন সেও বুঝে রাজনীতি, আপনাকে 2-3টা জ্ঞান দিয়ে দেবো যেটা আপনি জীবনে শোনেন নাই। কাজে আমাদেরকে এগুলো বোঝানোর দরকার নেই রে ভাই। যে কাজটা আগেই করা যেত, আগে কি করা যেত? 6 তারিখ দেখেন, 6 তারিখ উনি যে ঘোষণাটা দিলেন ঈদের শুভেচ্ছা জানানোর জন্য, উনি ঈদের শুভেচ্ছা জানাচ্ছেন, পট করে এখানে এপ্রিলের কথা বলার দরকারটা কি ওনার? এগুলি ওনাকে এত বোকা মনে করেন না, এত কম বুদ্ধি নিয়ে উনি নোবেল পায় নাই। মাথার মধ্যে সব ধরনের বুদ্ধি আছে, কারে কীভাবে খেলতে হবে উনি জানে। ঘোষণা যখন দিচ্ছে, আপনি ভাবেন তো একটা কথা, ঘোষণা দিল এপ্রিল, তখন যদি উনি আলাপ করতেন তারেক রহমান একটা ফোন করতে পারতেন না? আজকালকে দিনে কিনা হয়, তারেক রহমান তো লন্ডন বসে দল চালাচ্ছে রে ভাই। 15 বছর আওয়ামী লীগ হেন চেষ্টা করে নাই বিএনপিকে ভাঙার জন্য, পারছে? তারেক রহমান তো লন্ডন বসে দলটাকে ঠিক রাখছে তো সেই লোকের সঙ্গে ফোনে 1 মিনিট আলাপ করতে পারতেন না? আলাপ করে বলতেন একটা ডেট দিতে চাই, কবে দিলে ভালো হয়? দিলেন কি এপ্রিল। কেন দিলেন? ওনার মনে ছিল তখনই কিন্তু যে এপ্রিল আমি থাকবো না, এপ্রিল যদি আমি দিই এটা বার্গেনিং তো হবে, উনি কিন্তু এই কাজ করছেন এখানে করে নিয়ে, তারপরে আবার গেছেন ফেব্রুয়ারিতে আসলেন। এখন তাও ফেব্রুয়ারিতে আসেন নাই, ওটা নিয়ে পরে আলাপ করি। তো এইটুকু খালি বলি যে এই মিটিংটা ছিল ওটা ব্যয়বহুল মিটিং, উনি এই কাজে গেছেন, আর কোনো কাজে না। কে স্টারমার তো ওর সঙ্গে দেখাই করে নাই। আমার দেশের প্রাইম মিনিস্টার আমি বলবো না, কেউ প্রধান উপদেষ্টা, প্রাইম মিনিস্টারই তো। উনি বিদেশ যে বসে আছেন ওখানকার প্রাইম মিনিস্টারের সঙ্গে দেখা করার জন্য, সে বলে তোমার লোক আমি দেখা করবো না। এর চেয়ে বড় অপমান আছে, আপনি আমার বাসায় আসলেন, আইসা নিয়ে নক করলেন, আমি দরজা খুললাম না। 10 মিনিট পরে আমার কাজের লোক যে দরজা খুলে বলে কি স্যার এখন বাথরুমে আছে, অথবা স্যার তো ব্যস্ত আছে, আপনি যান গা। আপনি 10 মিনিট বুকের মধ্যে দাঁড়ায় থেকে চলে আসতেন, আপনি কি ইজ্জত দেওয়া হলো? এখানে কিন্তু ডক্টর ইউনূস একা না, ওনার সম্মান জাতির সম্মান, দেশের সম্মান, ওনার বেজ্জতি দেশের বেজ্জতি। কিন্তু রাজা চার্লস তো হচ্ছে ব্রিটেনের সর্বোচ্চ সম্মানের প্রতীক, তার সাথে তার বৈঠক, তার হাত থেকে পুরস্কার নেওয়া, পুরস্কার তার হাত থেকে নেয় নাই, ওরা শফিক কয়, আর কেউ কয় না। চার্লসের হাত থেকে পুরস্কার নিছে, একটা ছবি দেখান তো আপনি আমাকে। পুরস্কার প্রাপ্তরা লাইন ধরে খাড়াইছে, ওখানে উনিও খাড়াইছেন, উনি তাদের সঙ্গে দেখা করে চলে গেছেন। পুরস্কার নিছে ওই যে ফাউন্ডেশন, ওই যে ইটা আছে যে ফাউন্ডেশন, মানে আপনার প্রেসিডেন্ট যে ফাউন্ডেশন, এই কিং যে ফাউন্ডেশনটা আছে, ওই ফাউন্ডেশনের যে চেয়ারম্যান এক ভদ্রমহিলা, তার কাছ থেকে। এগুলি আর এটা কি পুরস্কার হবে? জীবনের নাম শুনছেন এই পুরস্কারের? জীবনে এই পুরস্কারের নাম শুনছেন? তো এগুলি ভাই, এগুলি আমরা বুঝি খুব ব্যয়বহুল। যে রুমে উনি যে ছিলেন, ওখানে যে হোটেলে ছিলেন, 39 জনের বহন নিয়ে গেছেন, 39। আমাদের মতো দেশের জন্য 39 পার্সেন্ট লোক নিয়ে দেশের বিমানেও যায় নাই, এমিরেটসে করে গেছে, ফার্স্ট ক্লাস করে গেছে অনেক একজন, যার যার পজিশন অনুযায়ী এই পাইছেন, সিট পাইছেন, ওইভাবে গেছেন। যাই না যে হোটেলে ছিলেন, ওনার রুমের ভাড়া তো দৈনিক 10 লাখ টাকা। উনি যে রুমে ছিলেন, যে প্রেসিডেন্ট সুইট, ওটা ভাড়া 10 লাখ টাকা ভাড়া প্রতিদিন, 4 দিনে 40 লাখ টাকা ভাড়া দিয়েছেন উনি ওনার জন্য। আর বাদ বাকিদের জন্য টাকা খরচ হয় না রে ভাই, এগুলি বলেন না। আমার কথাটা হলো কি, ব্যয়বহুল একটা এই জিনিসটা উনি আগে যদি ফোন করতেন সঙ্গে সঙ্গে হয়ে যেত। উনার ক্যারিকেচার করার জন্য আমার জাতির পয়সা অপচয় করছেন উনি।
আমি এইটা মানে এটাকে নিয়ে এত আলোচনা করার কোনো কিছু নাই তো রে ভাই। এবং উনি তারপরে যেটা বলছেন, দেখেন একটা যৌথ বিবৃতি আসছে, কিন্তু বিবৃতির ভাষাটা শুনেন আপনি। তিনি বলছেন যে তিনি আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন। সব প্রস্তুতি সম্পন্ন করা গেলে, খেয়াল করেন আবার রিপিট করছি, সব প্রস্তুতি সম্পন্ন করা গেলে 2006 সালে রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে। স্পষ্ট কোনো বক্তব্য আছে? নির্বাচন রমজানের আগের সপ্তাহে করা যেতে পারে যদি সব প্রস্তুতি সম্পন্ন হয়। এক নম্বর হলো সব প্রস্তুতি কি? সব প্রস্তুতি কে করবে? সরকার করবে, ইউনূস সাহেব করবে। যদি এগুলো সম্পন্ন করা যায় তাহলেই যে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে তা কিন্তু গ্যারান্টি না। যদি হয় তারপরেও করা যেতে পারে, নাও যেতে পারে নাও যেতে পারে, মানে শর্তের উপরে শর্ত। তারপরে কি বলছে আবার, যদি হয় সেটা তারপরে বলছে সেক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচার বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে। কে অগ্রগতি করবে, এটা সম্পন্ন করবে? বিচার এবং সংস্কারের ক্ষেত্রে কে করবে? কার দায়িত্ব এটা? এটাও সরকারের দায়িত্ব। এইটাকে করা প্রয়োজন হবে। এই কাজটা আপনি যেটা শুরুতেই বলছিলেন, যেটা বার্গেনিং চিপ এপ্রিলে বলে, তিনি জানতেন এপ্রিলে বললে বিএনপি কিংবা অন্যান্য দলগুলো মানবে না, তিনি এটা আগিয়ে নিয়ে আসবেন, কিন্তু বার্গেনিং চিপ। তাহলে কি ব্যাপারটা এরকম যে সংস্কারের যেসব জায়গাগুলোতে বিএনপি তাদের সমর্থন দিচ্ছে না কিংবা একমত হচ্ছে না, সেগুলোতে বিএনপিকে এক ধরনের বাধ্য করার একটা বার্গেনিং চিপ ছিল কিনা এই ঘোষণা? উনি চেষ্টা করবেন, কিন্তু তার মানে বিএনপি বার্গেনিংয়ে রাজি হয়ে যাবে এরকম মনে করার কোনো কারণ নাই। ভাই শুনেন, আমি একটা কথা বলি, বিএনপি একটা পাবলিক পার্টি, জনগণের পার্টি। কিন্তু আমার পাশে বিএনপি লিডার বসে আছেন, আমি একটা পাবলিক দেশের, ওনার কাছে কিন্তু আমার প্রত্যেকটা শব্দ গুরুত্বপূর্ণ। কারণ পাবলিক কি চায় তার রিফ্লেকশনটা বেরোবে বিএনপি লিডারদের মুখ দিয়ে। বিএনপি লিডারের মুখে কি উচ্চারিত হয়েছে সে অনুযায়ী কিন্তু পাবলিক চলবে না। আমি যদি দেখি যে আমার চিন্তা বিএনপি ধারণ করছে না, আমি বিএনপিতে সাপোর্ট করব না। কিন্তু আমি বিএনপির চিন্তাকে সাপোর্ট, আমার কথাগুলো আমি বিএনপির চিন্তার সঙ্গে একই ধরনের কথা বলছি না, এটা শুনে কিন্তু বিএনপি আমাকে ত্যাগ করতে পারবে না। বিএনপির জন্য আমি দরকারি, মানে পাবলিক দরকারি, রিকশাওয়ালা দরকারি, কৃষক দরকারি, ভোটার তার বিএনপি, কিন্তু আমার জন্য কিন্তু বিএনপি জরুরি না। অ্যাডভোকেট ফজলুর রহমান, আপনাকে দিয়ে আবার এখন আলোচনাটা শুরু করতে চাই। মাসুদ কামাল ভাই যেটি বলছিলেন যে ডক্টর ইউনূস, যেই আপনিও বলেছিলেন যে বাট এবং ইফের একটা বিষয় এখানে আছে। সব মিলিয়ে ডক্টর ইউনূস এবং তারেক রহমানের মধ্যকার যেই আলাপ, সেই আলাপে জাতি আশার একটা আলো দেখতে পাচ্ছে, কিন্তু বাস্তবতা কি বলে? বাস্তবতায় কি আসলেই ফেব্রুয়ারিতে নির্বাচন করার মতো পরিবেশ কিংবা প্রস্তুতি সরকার এবং রাজনৈতিক দলগুলোর আছে কিনা? আমি আপনাকে আজকের যে কথাগুলো বলবো সেই কথাগুলো হইল, আমাদের নেতা অনেক আশাবাদী হয়ে একটা সিদ্ধান্ত গ্রহণ করেছে। আমরা এইটার উপরেই বিশ্বস্ত থাকতে চাই, বিশ্বাস করতে চাই শেষ পর্যন্ত। কিন্তু আপনি যদি আমাকে এই দেশের অবজেক্টিভ কন্ডিশন যেটা চলছে, সেই অবজেক্টিভ কন্ডিশনে যদি আমাকে জিজ্ঞাসা করেন, তাহলে ধরেন এই যে বিশ্বে একটা ঘটনা ঘটে গেল, এটা তো কালকেও আমি জানতাম না, যে ইরানের প্রধান সেনাপতি এবং মূল গার্ড যিনি, গার্ড প্রধান, বিপ্লবী গার্ডের যিনি প্রধান, কি করলো ইসরায়েল, কোনটা ঘটে এই পৃথিবী তো আমি বলতে পারি, কারণ পৃথিবী তো আন্তর্জাতিক দাবা খেলার এখন গুটি হয়ে গেছে, সারা পৃথিবী। একদিকে পাকিস্তান ইন্ডিয়া যুদ্ধ হইল, আবার কিছু থামলো, আবার ইরানে আর এই ইসরায়েল আবার লাগছে, আবার গাজা উপত্যকা, সারা পৃথিবী। আমার দেশ তো সেই তুলনায় অনেক ছোট। আমার দেশের করিডোর আছে, আমার দেশের সমুদ্র বন্দর আছে চিটাগাং, আমার দেশের সেন্ট মার্টিন দ্বীপ আছে, অনেক ঘটনা প্রবাহ আছে। সেই ঘটনা প্রবাহের সঙ্গে যদি এই সরকার নিজেকে মিলাতে চায়, তারা যদি মনে করে তারা ফাইনালি যে কথাটা বললো তাদের সংস্কারের মধ্যে এইসব কাজগুলো আছে, তারা যদি এটার সঙ্গে এটাকে মিলাতে চায়,
যতই তারা সিদ্ধান্তে নোক ইলেকশন করবেন, তাহলে তো ইলেকশনটা করতে পারবে না। তারা যদি একটা নির্বাচিত সরকারের মতো কাজ করতে চায়, যা আমি সমুদ্র বন্দর দিলাম, আমি তো কালকে এই সরকারের বিরোধিতা করব। ইলেকশন প্রধান উপদেষ্টা তো বলেছেন যারা সমুদ্র বন্দর দিতে আপত্তি জানাবে তাদের প্রতিরোধ করতে হবে। আচ্ছা, পারলে উনি করবে, কিন্তু জনগণও পারলে দেখবে যে তার চট্টগ্রাম বন্দর দেওয়া যায় কিনা, তার করিডোর দেওয়া যায় কিনা। করিডোর তো অস্বীকার করেছেন, যেটা একটা মিথ্যা কথা। শিকারের কিছু আসে যায় না এইসব লোকের, আমি এটা বিশ্বাস করি না। তাইলে এতদিন আলোচনা করলো কেন? তাইলে আমার দেশের 10 কিলোমিটার ভিতরে আইসা ওরা নৃত্য করে গেল কেন? আরাকান বাহিনী বাধা দেওয়া হইল না কেন? সেন্ট মার্টিন দ্বীপ আজকে 10 মাস যাবৎ বন্ধ কেন? কি করতে চায় তারা? এগুলো বলো স্পষ্ট করে। এই রাগডাক করা এগুলো তো ছেলে খেলা না একটা রাষ্ট্র নিয়ে। আমি তো আমার দেশের 1 ইঞ্চি জমি দিয়া কারোর সঙ্গেই যত বড় শক্তি সে কাম বুঝ করবো না, বরং আমার দেশকে তারা বোমা মেরা, নাপাম বোমা মেরা শেষ করে দিতে পারে। আমিও শেষ পর্যন্ত মুক্তিযুদ্ধের মতো করে জীবন দিব, জীবন নিব, কিন্তু আমি আমার দেশ দিব না। কাজেই যখন এই সরকার বেসিক কিছু ডিসিশন নিতে যাবে, আরো আছে ঘটনা প্রবাহ। এই যে দেখেন, পরশুদিন সিরাজগঞ্জে যে ঘটনাটা ঘটানো হইল শাহজাদপুরে, রবীন্দ্র কটুরিতে, হ্যাঁ জি, যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের যে প্রতিষ্ঠানটা শাহজাদপুরে, যেখানে বৈশা সোনার তরী উপন্যাস লেখছে, কবিতা যেখানে লেখছে, এইগুলো তো এখন এই তো বৃষ্টির দিনেই মনে হইতেছে গগনে গরজে মেঘ ঘন বরষা কুলে একা বসে। আর এই গরুর বাচ্চারা, অমানুষের বাচ্চারা, পশুর বাচ্চারা, নর পশুর বাচ্চারা রবীন্দ্রনাথ ঠাকুরের এইসব ভেঙে ফেলতে চাস, যেটা 47-এর 14 আগস্ট তো ভাঙে নাই কেউ। 23 বছরের পাকিস্তান আমলে ওই প্রতিষ্ঠানটা কেউ হাত দেয় নাই, এমনকি হিয়াকানের যুদ্ধ টাইমে ওই প্রতিষ্ঠানটা হাত দেয় নাই। আর এখন কোন অমানুষ এবং নর পশুর বাচ্চারা আসলো যে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা এখন আমার জাতীয় সঙ্গীত, সেই রবীন্দ্রনাথ ঠাকুরের সমস্ত অস্তিত্ব ধ্বংস করে তারা কোন অমানুষের বাচ্চারা? রবীন্দ্রনাথ ঠাকুর কে? বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান, শ্রেষ্ঠ সন্তান। বাঙালি জাতির এই সন্তান সৃষ্টি না করে বাংলা সংস্কৃতি, সাহিত্য, সংস্কৃতি কল্পনা করা যায় না। সেই রবীন্দ্রনাথকে ধ্বংস করে দিতে চায় যারা, কই তাদের উপর দেখলাম না একটা মানুষ টেরেস্ট হয়েছে? কেউ না। এই তো চলতেছে। এই মোবাইলটা টিপ দিলে প্রতিদিন শোনা যায় কি ইসলামী বিপ্লবী সরকার হবে 10 বছরের জন্য, যারা এর বিরোধিতা করবে তাদেরকে নিঃশেষ করে দেওয়া হবে, একদম কোনো বিচার আচার নাই, গুলি করে শেষ করে দেওয়া হবে। এখানে ইসলামী বিপ্লব হবে, আফগানিস্তানের মতো দেশ হবে, আল কায়দার সরকার হবে। এগুলো বললেই কি সম্ভব বাংলাদেশে? আসলে সম্ভব না। কিন্তু এইটা যদি ইউনূস সাহেব যদি এটাকে প্রশ্রয় দিতে থাকে, এইসব প্রশ্রয়, মুক্তিযোদ্ধা হিসাবে আমি প্রতিবাদ করব। আমি আমার দলের সিদ্ধান্ত, কিন্তু মুক্তিযোদ্ধা হিসাবে কেউ যদি মুক্তিযুদ্ধের বিরুদ্ধে বলে, আমার শিক্ষা সংস্কৃতির বিরুদ্ধে যদি কেউ কাজ করে, আমি বলবোই। জি, আপনাকে ধন্যবাদ। আপনার কাছে আবার আসবো। কামাল ভাই, বিএনপির একটা স্লোগান ছিল ঈদের আগেও যে ইন্টারিম রিমেম্বার ইলেকশন ইন ডিসেম্বর। সেই জায়গা থেকে বিএনপি এত হাঁকডাকের পর ডিসেম্বর থেকে সরে ফেব্রুয়ারিতে নেগোসিয়েশন করা কিংবা মেনে নেওয়া,